হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাবেস 420 তে আমরা কিন্তু আবারও কে ড্রামাতে ফেরত চলে এসেছি। তো আমরা যে কে ড্রামাটা শুরু করেছি তার নাম হচ্ছে কিলার প্যারাডক্স। তো আগের দুটো ভিডিওতে আমরা কিন্তু 4টা পর্ব কভার করেছি, আর আজকের এই ভিডিওতে আমরা আরো দুটো পর্ব কভার করব। আর আজকের ভিডিওটা বোঝার জন্য তোমার আগের দুটো ভিডিও দেখতে হবে, তা না হলে কিন্তু কিছুই বুঝবে না, তারপর কিন্তু আমার দোষ দিতে পারবে না। তো আগের পর্বগুলোর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তুমি সেখান থেকে দেখে আসো, তারপর এই ভিডিওটা দেখো। তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, তুমি এটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। গাইস, আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি মোস্ট প্লে অ্যাপের কথা, যা বাংলাদেশের সবচেয়ে মজাদার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ। আর রেজিস্ট্রেশন করলেই তোমাকে স্বাগত জানানো হবে 150 টাকা ফ্রি বোনাস দিয়ে। আর প্রতি রেফারে তুমি উপার্জন করতে পারবে আনলিমিটেড 1200 টাকা। আর সিপিএল উপলক্ষে মোস্ট প্লেতে চলছে 20 মিলিয়ন টাকার গুপ্তধন বোনাস, যা হাতছাড়া করা নয়। আর প্রথম ডিপোজিটে মোস্ট প্লে দিচ্ছে 100% বোনাস, আর প্রতিদিনের রিলোডে 25% বোনাস। আর তাছাড়া স্লট গেমে থাকছে 288 টাকার ফেন্সি বোনাস। আর প্রতি ডিপোজিটে পাবে আনলিমিটেড 3% বোনাস। আর এছাড়াও সেক্সি লাইভ ক্যাসিনো গেম পাবে আকর্ষণীয় 300% বোনাস। আর জন্মদিনে 2000 টাকার বোনাস তো থাকছেই। আর প্রথম উইথড্র করলে পাবে অতিরিক্ত 88 টাকার বোনাস, যা তোমার উপার্জনের মাত্রা আরো যোগ করবে। আর তাই সবকিছু মিস না করতে এখনই পিন কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু করো। শুভকামনা। বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। আগের 4টা এপিসোডে তোমরা দেখেছো যে কিভাবে বোকাশোকা একটা ছেলে খুনি হয়ে ওঠে, আর খুন করার পরে সকল প্রমাণ আপনা আপনি উধাও হয়ে যায়। আর এরপর ছেলেটি জানতে পারে যে তার কাছে একটা অদ্ভুত শক্তি রয়েছে, যেটা সৃষ্টিকর্তা তাকে দিয়েছে। অ্যাকচুয়ালি সে যাকেই খুন করুক না কেন, সকল প্রমাণ অটোমেটিক্যালি সৃষ্টিকর্তার তরফ থেকে উধাও হয়ে যায়। আর এখানে আরেকটা বিষয় না বললেই নয়, ও কিন্তু যে কাউকে খুন করে না, আর এই কারণে সে খুন করাকে নিজের প্রফেশন হিসেবে বেছে নেয়। আর এই সিরিজটা অনেক বেশি মজার। তো যেমন বলেছি, পূর্বের এপিসোড যদি না দেখো তাহলে এই এপিসোডের থাক না বললাম চুলটা বুঝবা না। তো যাই হোক, এই পর্বের শুরুতে আমাদেরকে বলা হয় সুপারম্যান উড়ে মানুষদের বাঁচায়, স্পাইডারম্যান তার হাতের জালের মাধ্যমে মানুষদের বাঁচায়, কিন্তু আমাদের এই জ্যাকি অত্যাচারীদের খুন করে সাধারণ মানুষদের বাঁচায় বা সাধারণ মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেয়। এবং তোমরা বলতে পারো জ্যাকির শরীরে এক ধরনের রাডার রয়েছে। ওই রাডারের সাহায্যে সে আশেপাশে কেউ যদি থাকে অটোমেটিক্যালি বুঝতে পারে যে কি অপরাধী, কে খুন হওয়ার মতো অপরাধ করেছে। বিষয়টা বুঝিয়ে বলি, সে অটোমেটিক্যালি বুঝতে পারে যে লোকটা অপরাধী এবং সে এমন একটা অপরাধ করেছে যে কারণে তার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। আর তারপর সে তাকে খুন করে। কিন্তু এখানে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে সে খুন করার পরে নিজের অজান্তেই সৃষ্টিকর্তার তরফ থেকে সকল প্রমাণ ছিল সব প্রমাণ লোপাট হয়ে যায়। তো খারাপ লোকেরা মানুষদেরকে মারে হচ্ছে টাকা পয়সা লুট করার জন্য, কেউ মারে হচ্ছে রেপ করার জন্য, মুক্ত বিভিন্ন কাজে। বাট আমাদের জ্যাকি যে খুন করে সে কিন্তু নিজের লাভের জন্য খুন করে না। এমনকি খুন করার পরে যে সে শান্তি পায় সাইকো কিলার তাও নয়। জ্যাকি শুধুমাত্র ন্যায় বিচার চায়। যে অপরাধীদের শাস্তি দেওয়ার সাহস কারণেই কিংবা পুলিশ যে অপরাধীদের শাস্তিতে পায়নি, জ্যাকি তাদেরকে পেয়েছে নেয়। আর এই কাজে তাকে সাহায্য করে জিন নামের একটা ছেলে বা একটা ইউটিউবার, যাতে আমরা গত পর্বে দেখেছিলাম। তো যাই হোক, খুন করে কিন্তু জ্যাকির পেট ভয় না। আর এই কারণে তার জীবন জীবিকার জন্য তাকে একটা সুপার শপের ফ্রিজিং ডিপার্টমেন্টে কাজ করতে হয়। তো তার সঙ্গীরা তাকে অনেক প্রশ্ন করে, বই থেকে এসেছো, ফ্রি টাইমে কি করো, চলো একসাথে মাল খেতে যাবো, এটা করবো ওইটা করবো। বাট জ্যাকি তাদের কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং তাদের সাথে কোথাও যায় না। তো যাই হোক, জ্যাকির সাথেই কাজ করে লিনা নামের একটা মেয়ে। আর লিনাও অনেকটা জ্যাকির মতো, এবং লিনা তার শহর ছেড়ে আত্মপরিচয় গোপন করে এখানে লুকিয়ে রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি বুঝিয়ে বলি, লিনার অনেক হ্যান্ডসাম বড়লোক একটা বয়ফ্রেন্ড ছিল। আর ওই বয়ফ্রেন্ডের কথাই সে করেছিল কি, হোয়াটসঅ্যাপে তার নুড যে ছবি রয়েছে, ভিডিও রয়েছে, ওগুলো সেন্ড করে দিয়েছিল। নর্মালি এখনকার মেয়েরা যেটা করে থাকে। তো ওর বয়ফ্রেন্ড যেটা করেছে, ওর সাথে ঝগড়া লাগার পরে সেগুলো মনে করো পর্নো সেটা আপলোড করে ভাইরাল করে দিয়েছে, যে কারণে লিনা নিজ এলাকাতে আর থাকতে পারেনি, ব্যাপক সম্মানহানি হয়। আর তারপর আরেক এলাকাতে সে পালিয়ে এই সুপার মার্কেটে চুপচাপ জব করছে, যেখানে আমাদের জ্যাকি বা নায়কও জব করে। আর লিনাও আমাদের নায়ক জ্যাকির মতো কথা কম বলতে পছন্দ করে। আর এখানে উল্লেখ্য, সুপার মার্কেটে আসা প্রত্যেকটা ছেলেকে আমাদের লিনা কিন্তু তার বয়ফ্রেন্ডের মতো একটা লোফার ভাবে। আর এরই মধ্যে আমরা দেখতে পাই একটা মহিলা সুপার মার্কেটে এসে ঝামেলা শুরু করে দেয়। অ্যাকচুয়ালি সে 3 দিন পূর্বে একটা জিনিসপত্র কিনেছে, সেই জিনিসটা ফেরত দিয়ে রিফান্ডের টাকা চায়। আর ওই মহিলাটি আরো অভিযোগ করে যে সুপার শপ থেকে তাকে ভালো প্রোডাক্ট দেওয়া হয়নি। তো লিনা যখন প্রোডাক্টগুলো চেক করে, সে দেখতে পায় তাদের সিস্টেমে এই প্রোডাক্টগুলোর কোনো বিক্রির এন্ট্রি করা হয়নি, তার মানে এই প্রোডাক্টগুলো এখান থেকে কেনাই হয়নি। বাট তখন সেখানে ম্যানেজার আসে এবং লিনাকে ওই মহিলার টাকা রিফান্ড করতে বলে। আর তারপর উল্টো ওই মহিলাকে খুশি করার জন্য কমপ্লিমেন্টারি প্রোডাক্ট দেয়, যাতে ওই মহিলাটাও অখুশি না হয়, ব্যাড রিভিউ না দেয়। মানে বিদেশে এত কিছু খেয়াল করা হয় আর কি, কিন্তু ওখানেও মানুষ অনেক এটার মিস ইউজ করে। তো যাই হোক, মহিলা যখন এরপর গাড়ির কাছে যায়, তখন সে দেখতে পায় তার গাড়ির গ্লাসে সিগারেটের পাশা পড়ে রয়েছে। আর পাশে সে দেখতে পায় জ্যাকিকে, আর সে করে কি জ্যাকির সাথে ঝগড়া করতে শুরু করে। আর তখন জ্যাকি বলে, আমি গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছি, তার মানে এই নয় যে আমি এই কাজ করেছি। মহিলা তখন বলে, তুমি কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করছো, এই গাড়িতে কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে, ড্যাশ ক্যাম। তখন জ্যাকি বলে, ও ড্যাশ ক্যাম রয়েছে, তাহলে তো এটা খুবই ভালো। তার মানে হচ্ছে একটু আগে তুমি যে সুপার শপের সামনে থেকে একটা প্রোডাক্ট আমাদের চুরি করেছো, আবার সেই প্রোডাক্টের টাকা একটু আগে তুমি রিফান্ডও নিয়েছো, তো দুইটাও কম করেছো তুমি। তো এখন আমি পুলিশকে কল করছি, আর ড্যাশ ক্যামের রেকর্ড তো রয়েছেই। তো মহিলা তখন ভয় পেয়ে যে উল্টো মাপ চায়। আর এই ঘটনা লিনা সুপার শপের ভেতর থেকে দেখছিল এবং ইমপ্রেস হয়ে যায়। তারপর সে যায় হচ্ছে রাতে জ্যাকির কাছে, একসাথে সিগারেট খায়। আর এখানে লিনা বলে, তুমি আমার মতো, কারণ যখনই তোমায় কেউ
কেউ অতীতের ব্যাপারে জিজ্ঞেস করে তখন তুমি চুপ থাকো। তুমি আমার মতো নিজের বাড়ি ছেড়ে এখানে এসে সুপার শপে আত্মগোপন করে কাজ করছো, আমি ঠিক বলেছি না? আবার তুমি আমার মতোই সুযোগ পেলে ফালতু কাস্টমারের সাথে উপযুক্ত ব্যবহার করো। শুরুতে আমার অনেক বড় স্বপ্ন ছিল, কিন্তু এখন বাস্তবতা দেখতে দেখতে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আর এর জন্য আমি এখন একটা সাধারণ জীবন যাপন করতে চাই। তো যাক, এর পরের দৃশ্যে আমরা রিটায়ার্ড পুলিশ অফিসার, সেই ভদ্র পুলিশ অফিসার পার্কে দেখি। গত পর্বে যে রিটায়ারমেন্ট নিল সে যায় হচ্ছে ড্যানির কাছে। ড্যানিকেও তো সাসপেন্ড করা হয়েছে, গত পর্বেই দেখেছো। তো পার্কের কুকুর দেখে ড্যানি জিজ্ঞাসা করে এটা এখানে কি করছে। ড্যানি বলে এটা এদিক ওদিক থেকে নোংরা খাবার কুড়িয়ে খায়, তাই আমি এটাকে অ্যাডপ্ট করেছি। তো এরপর পার্ক জিজ্ঞাসা করে ড্যানিকে, তুমি তোমার পুরনো সঙ্গী জেমসের কল কেন রিসিভ করছো না? সে তো উল্টো আমাকে আরো বারবার বিরক্ত করছে। এর জন্য তোমাদের দুজনকে মিট করানোর জন্য আমি এখানে ডেকেছি। আর এরপরেই ড্যানির সাগরেদ আসে জেমস এবং বলে, স্যার আপনি যদি আমার উপর একটু বিশ্বাস রাখতেন তাহলে এতদিন আমরা ওই খুনিকে ধরতে পারতাম, আর আপনিও সাসপেন্ড হতেন না। আর আপনি কেন আমার কাছ থেকে সত্য লুকিয়েছেন যা আপনি জানতেন? যেহেতু আপনার পার্টনার ছিলাম আমি, আপনার সবকিছু জানার অধিকার আমি রাখি, আপনার এই কেসের ব্যাপারে। তবে যাই হোক না কেন, এখন আমরা ওই খুনিকে অবশ্যই ধরবো। আর তারপর সে রানীকে জিজ্ঞাসা করে, স্যার আপনি কি বুসানে প্রফেসর জং নামের একজন লোকের খুনের ব্যাপারে শুনেছেন, যাকে গত পর্বে আমাদের জ্যাকি মেরেছে আর কি? তো এখানে একটা জিনিস খেয়াল করেছেন, জ্যাকিও আমাদের হাত থেকে পালিয়ে বুসানে চলে গেল, আবার বুসানে আবার খুন হচ্ছে। তার মানে খুনি এখনো ধরা পড়েনি এবং আমার মনে হয় এর সাথে জ্যাকি জড়িত। তাহলে স্যার আমাদের কি বুসান যাওয়া উচিত নয়? আর এরপর তারা দুজন করে কি জ্যাকির বাড়িতে যায়, মানে নিজের বাড়িতে যেখানে ওর মায়েরা থাকে। তো ওখানে জানতে চায় জ্যাকি এখন কোথায় রয়েছে। তো জ্যাকির বাড়ি থেকে জানাও তো এখনো নিখোঁজ রয়েছে, আজকে প্রায় 6 মাস আগে থেকেও আসে না এখানে। তো জেমস জিজ্ঞাসা করে, তাহলে আপনারা কেন এখনো পুলিশের রিপোর্ট লেখাননি? আপনি একটা কাজ করুন, প্রথমে ওর নিখোঁজ হওয়ার রিপোর্টটা পুলিশে লেখান, তারপর আমরা আপনার ছেলেকে খুঁজে এনে দিচ্ছি। আর এই দিকে আমরা দেখি বুসানে লিনা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল, আর তখন ডং নামের একটা ছেলে পাশের টেবিলে বসে লিনাকে বারবার দেখছিল, ফলো করছিল। তো চোরের মন তো পুলিশ পুলিশ। লিনার কাছে মনে হয় যে ও হয়তো আমার এমএমএসটা দেখেছে বা ওই পর্নটা দেখেছে, এর জন্য হয়তো আমাকে চিনে এভাবে তাকাচ্ছে। তো লিনা করে কি ডং এর কাছে গিয়ে বলে, তুমি কেন আমার দিকে বারবার তাকাচ্ছ? ও আমার ভিডিও দেখেছো? আমার ভিডিও দেখে তোমার কি সুরসুরি লেগেছে? তখন ডং বলে, আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি চিনি, হয়তো আমরা একসাথে একই ক্লাসে পড়েছি। আমার নাম ডং, তোমার কি মনে আছে স্কুলের সামনে তোমার মায়ের রুটির দোকান ছিল? তো এই কথার পরে যেটা হয়, তারা সন্ধ্যায় আবার দেখা করে এবং দুজনের মধ্যে মোটামুটি বন্ধুত্ব হয়ে যায়। আর অন্যদিকে জ্যাকির মা আর বোন পুলিশ স্টেশনে জ্যাকির নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখাতে যায়। আর তারপর ড্যানি এবং জেমস জ্যাকিকে খোঁজার কাজ শুরু করে দেয় এবং বুসানে যায় হচ্ছে জ্যাকিকে খুঁজতে। আমি বিষয়টা বুঝিয়ে বলি, সিওল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী, আর বুসান হচ্ছে সিওল থেকে মোটামুটি 325 কিলোমিটার দূরে। তো যাই হোক, ওখানে ড্যানিরা গিয়েই করে কি লোকাল পুলিশ স্টেশনে যায় এবং ওখানকার পুলিশকে বলে আমাদের সাহায্য করুন বা এই ব্যাপার। বাট ওখানকার পুলিশরা বলে, দেখুন এখানে যে মার্ডারটা হয়েছে ওই প্রফেসরের, সেই কেসের অলরেডি আমরা তদন্ত করছি, আপনাদের তো এই থানা নয়, আপনারা চিন্তা না করে চলে যান। অ্যাকচুয়ালি এক থানা আরেক থানাকে সরাসরি সাহায্য কেন করে না, আমি বিষয়টা বুঝিয়ে বলি। ধরো ঢাকার একটা পুলিশ এসে যদি চট্টগ্রামের একটা কেস হ্যান্ডেল করে যায়, তাহলে ওই চট্টগ্রামের যে থানার পুলিশরা থাকবে তাদের জন্য অপমানজনক। তো যাই হোক, এখানে বুসানের পুলিশ আরো বলে ড্যানিকে, আপনারা যে ছেলেকে সন্দেহ করছেন এগুলো বলে উল্টো আমাদের আরো বিভ্রান্ত করবেন না, আমরা আমাদের মতো কেসে অনেক এগিয়ে গিয়েছি। আর তখন ড্যানি বলে, আমাদের কাছে তো অফিসিয়াল অর্ডার রয়েছে, এই কেসে আপনাদের অবশ্যই আমাদের সাহায্য করা উচিত। তবে এই অফিসিয়াল অর্ডারের জন্য নয়, মানবতার কারণে তারা একসাথে কাজ করতে রাজি হয়ে যায়। আর পরের দিন সকালে যখন জ্যাকি রেডি হয়ে বাড়ি থেকে বের হয়, তখন সে লিফটে একটা ছেলেকে দেখতে পায়। আর ওই ছেলেটিকে দেখেই আমাদের জ্যাকির শরীরে মনে হয় ছেলেটিকে আমার মারা উচিত, কিন্তু জ্যাকি তখন নিজেকে কন্ট্রোল করে লিফট থেকে বের হয়ে আসে। আর এদিকে লিনার কাছে ডং এর কল আসে, আর লিনা জিজ্ঞাসা করে, তুমি আমার নম্বর কিভাবে পেলে? ডং বলে, আমি কোনোভাবে ম্যানেজ করেছি, বাট তোমার সাথে আমার একটু জরুরি কথা রয়েছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। তো এরপর লিনার সাথে ডং এর দেখা হয়, আর তখন লিনাকে বলে, আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে আর আমি তাই কিছুটা আপসেট। তো এরপর ডং লিনার হাত ধরে আর কাছে দেওয়ার চেষ্টা করে, আর তারপর রাতে ডং লিনার বাসায় থাকে এবং আমাদের লিনারও ডং এর প্রতি ফিলিংস জন্মায় যে এই ছেলেটা আমার সবকিছু জানা সত্ত্বেও আমাকে একসেপ্ট করে নিয়েছে, আমার সাথে প্রেম করতে যাচ্ছে, আমার রুমে এসেছে, মানে বুঝতেই পারছো। কিন্তু পরের দিন আমরা দেখি ডং এর গার্লফ্রেন্ড রয়েছে, সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং বলে, তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমাকে জরুরি কাজে বাইরে যেতে হবে। আমি জানি 2 দিন পরে আমাদের বিয়ে, বাট কাজে তো জরুরি, শোনা বোঝো না? তো এরপর ডং যখন তার গার্লফ্রেন্ডকে গাড়িতে উঠিয়ে দিতে যায়, তখনই গাড়ির যখন পেছনে ট্রাঙ্ক খোলা হয়, তখন দেখা যায় যে মাছ মারার জিনিসপত্র। তো এটা দেখে ডং এর গার্লফ্রেন্ড বলে, তুমি আমাকে মিথ্যে বলেছো, তুমি ফিশিং করতে যাচ্ছ, কোনো কাজে যাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি তোমার বন্ধুদের সাথে এনজয় করো। আসলে সত্যি বলতে আমার মতো এত ভালো ওয়াইফ কখনোই তুমি পাবে না, যাও একটু মজা নাও বিয়ের আগে। তো যাই হোক, এদিকে পরের দিন জ্যাকে যখন সুপার শপের কাজ করতে যায়, তখন সে রাস্তায় দেখে লিনা একটা অপরিচিত লোকের সাথে কথা বলছে, আই মিন ডং এর সাথে। তো জ্যাকে তো জানে না যে ছেলেটির নাম ডং, বাট এটাও জানে না যে আজকাল লিনা ডং এর সাথে ডেট করছে। আবার ওদিকে ডং তার গার্লফ্রেন্ডকে মিথ্যা বলে লিনার সাথে থাকতে বাসায় এসেছে, লিনার সাথে থেকে একটু মজা টজা করছে। তো রাতে যখন ডং ঘুমিয়ে পড়ে, তখন লিনা করে কি ডং এর মোবাইলটা নেয়, আসলে ওর গার্লফ্রেন্ডের মেসেজ এসেছিল, নোটিফিকেশন এসেছে, তো করে কি সকল মেসেজ দেখতে পায়। আর ঠিক তখনই ডং জেগে ওঠে আর লিনার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়। তো লিনা তখন বলে, তুমি না আমাকে বলেছিলে যে তোমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, তুমি আমাকে এখন বিয়ে করবে, আর তাই আমি তোমার সাথে ছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুমি আমাকে ইউজ করেছো, সত্যিটা কি আমার জানা দরকার। ডং তখন বলে, সত্যি জানবি? তাহলে শোন, তোর মতো একটা 3rd ক্লাস মেয়েকে কে বিয়ে করবে? তোর আমি যখন ভিডিও দেখেছিলাম তখনই আমার সুরসুরি উঠেছিল, তখনই আমার ইচ্ছা হয়েছিল তোকে আমি ইউজ করবো। আর এই কথার ফলে যেটা হয়, দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। আর লিনা তখন
তখন হুমকি দেয় তোমার গার্লফ্রেন্ডকে আমি সব সত্য বলে দেবো। আর এই কথা শুনে ডং এর মাথা খারাপ হয়ে যায়। সে করে কি লিনার গলা টিপে ধরে এবং সেখানেই মেরে ফেলে। আর তারপর ডং একটা সিরিয়াল কিলারের মতো শান্ত হয়ে বসে ভাবে এখন কি করা উচিত। আর পরের দিন সকালে টিভিতে নিউজ আসে যে একটা ফ্ল্যাটে আগুন লেগে যাওয়ার কারণে একটা মেয়ের মৃত্যু হয়েছে, কিন্তু কোন মেয়ে মারা গিয়েছে সেই খবরটা দেখার আগেই জ্যাকি করে কি টিভিটা বন্ধ করে দেয়। অ্যাকচুয়ালি ডং যেটা করেছে সে লিনাকে মারার পরে তার ফ্ল্যাটে আগুন লাগিয়ে দিয়েছে যাতে সেখানে থাকা সকল প্রমাণ নষ্ট হয়ে যায়। আর এদিকে ড্যানি পুলিশ স্টেশনে আসে এবং গত রাতে ফ্ল্যাটে একটা মেয়ে মারা গিয়েছে পুড়ে। এরপরে যখন পুলিশকে জিজ্ঞাসা করে তখন পুলিশ বলে ওই মেয়েটি একটা সুপার শপে কাজ করতো আর ওই মেয়েটি তার বাবা মা ছাড়া কারোর সাথে কেমন কোনো কথা বলতো না, আর মেয়েটির মৃত্যু হয়েছে ফ্ল্যাটে আগুন লাগার কারণে। বাট ড্যানি তখন বলে এটাও তো হতে পারে যে মেয়েটিকে খুন করে আগুন লাগানো হয়েছে, আমাদের এটা তদন্ত করা উচিত। তো এরপর জ্যাকি যখন তার কাছে সুপার শপে যায় তখন তার সাথে এক সঙ্গী জানায় আমার মনে হয় লিনাকে কেউ মেরে ফেলেছে। আর তখনই এখানে একটা রিটায়ার্ড পুলিশ অফিসার আসে যাকে আমরা গত এপিসোডে একবার লাস্টে দেখেছিলাম, আর তার নাম হচ্ছে শাকাল। আর এই শাকাল কিন্তু ভাই খুবই ডেঞ্জারাস। তো যাই হোক শাকাল হুদাই উইদাউট এনি রিজন জ্যাকির পিছু নেয়। সে কিন্তু এখন আর পুলিশ নেই, রিটায়ার্ড পুলিশ, কিন্তু জ্যাকি তাকে দেখে ভয় পায় এবং সেখান থেকে লুকিয়ে পালিয়ে যায়। আবার ততক্ষণে ড্যানি আর জেমসও সেখানে পৌঁছে যায়। আর তারপর ড্যানি যখন সুপার শপে যায় তখন সে জ্যাকিকেও দেখে ফেলে এবং জ্যাকির পিছু নেয়। বাট জ্যাকি তখন পালিয়ে একটা স্টোর রুমে যায়, কিন্তু তখন সেখানে শাকালও চলে আসে আর জ্যাকিকে ফ্লোরে ফেলে দেয়। আর শাকাল তখন বলে তাড়াতাড়ি দাঁড়িয়ে যা, অনেক দূর যেতে হবে আমাদের, অনেক এগোতে হবে আর অনেক কিছু করতে হবে। বাট তখনই সেখানে ড্যানি চলে আসে এবং সুযোগ পেয়ে জ্যাকি সেখান থেকে পালিয়ে যায়। আর জ্যাকির আইডিয়াও নেই যে এই শাকাল লোকটাকে কেন এগুলো বললো, আর এর উত্তর আমরা একটু পরেই পাবো। তো যাই হোক ড্যানি যখন সেখানে আসে সে কাউকেই দেখতে পায় না। আর তারপর ড্যানি যখন বাইরে যায় তখন জেমস মানে ড্যানির পার্টনার জানায় কেউ সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক চুরি করে নিয়েছে। আর তারপর ড্যানি ম্যানেজারকে ডেকে জ্যাকির ছবি দেখে এবং জিজ্ঞাসাবাদ করে যে আপনি কি এই ছেলেকে চেনেন? ম্যানেজার বলে হ্যাঁ তো আমাদের কর্মচারী। আর তখন সেখানে থেকে একটা পুলিশ বলে আমরা তো তোমার ব্যাপারে জানতে পেরেছি ড্যানি, তোমাকেও তো সাসপেন্ড করা হয়েছে, তুমি এখানে এসে তো ওই পুলিশগিরি করতে পারো না। ড্যানি তখন বলে তো কি হয়েছে, আমি অফ ডিউটিতেও কাজ করছি, আমার তো আর চাকরি চলে যায়নি, আমি আমার কেস নিয়ে এখানে কাজ করছি। আর তখন অন্য পুলিশ অফিসার ওই পুলিশকে শান্ত করে বলে ঠিক আছে কেস হ্যান্ডেল করতে হবে, নাম করার দরকার নেই, আমাদের একসাথে কাজ করি, চলো আমরা ছেলেটির বাসায় যাই। তো যাই হোক সেখান থেকে সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক মূলত শাকাল চুরি করেছিল যাতে জ্যাকি ধরা পড়ে। আর এরপর সে যখন তার রুমে বসে ভিডিও ফুটেজ দেখছিল তখন সে ফুটেজে ডংকে দেখতে পায় আর ডং লিনার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। আর পরের দৃশ্যে আমরা দেখি ডং একটা ডক্টরের কাছে বসে রয়েছে। অ্যাকচুয়ালি ডং এর শরীরে এইচআইভির যে প্রথম পর্যায়ের সেই রোগটা ধরা পড়েছে, এইচআইভি মানে এইডস হয়েছে। তো ডক্টর জানে এটা প্রাথমিক লক্ষণ, তার মানে তুমি এমন কারোর সাথে সেক্স করো যার এইডস ছিল, দ্রুত নিজেকে শুধরে নাও, তা না হলে কিন্তু বাস খাবে। তো এরপর ডং তার গাড়িতে আসে এবং তার গার্লফ্রেন্ডকে কল করে আর বলে শালি আমার এইচআইভি হয়েছে, তোর কাছ থেকে হয়েছে নাকি? ওর গার্লফ্রেন্ড তখন বলে হ্যাঁ আমার এইচআইভি হয়েছে, কিছুদিন আগে আমি আমার একটা বান্ধবীর সাথে ক্লাবে গিয়েছিলাম, অতিরিক্ত মাল খাওয়ার ফলে যেটা হয়েছে, কার সাথে কি করেছে আমার মনে নেই, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, তোমার জীবনটা নষ্ট করলাম। তো এই কথা শুনে ডং রেগে যায়, মানে বুঝতেই পারছো ডং একজনকে মেরেছে তার শাস্তি এইভাবেও পেয়ে গেল। বাট না, এত সহজ শাস্তিও পাবে না, আরো কঠিন শাস্তি রয়েছে। তো এরপর ডং যায় তার রুমে আর রুমের ভেতরে গিয়ে সে শাকালকে দেখতে পায়। তো শাকাল ডংকে জিজ্ঞাসা করে তুই লিনাকে চিনিস না, তুই ওর সাথে ফিজিক্যাল রিলেশনে জড়িয়েছিলি তাই না? ডং তখন বলে হ্যাঁ, কিন্তু আমি ওকে মারিনি। আর তখন শাকাল বলে আমি তো প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি সেদিন রাতে ফ্ল্যাটে লিনার সাথে কারো ঝগড়া হয়েছিল, তুই তো ঝগড়াটা করেছিলি, এখন আমাকে সত্যিটা বল, নয়তো মামলা কিন্তু অন্যদিকে যাবে। তো তখন ডং শাকালকে বলে আমি লিনার সাথে ডেট শুরু করেছিলাম, আর এরপর লিনা যখন জানতে পারে আমার আরেকটা গার্লফ্রেন্ড রয়েছে তখন আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, প্রতিবেশীরা হয়তো সেই ঝগড়াটাই শুনেছে। তো এটা শুনে শাকাল বলে কি হাতে তালি বাজায়। আর তখন ডং জিজ্ঞাসা করে আপনার কাছে কি কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমাকে অ্যারেস্ট করবেন? শাকাল বলে দূর শালা, আমি কি তোকে অ্যারেস্ট করতে এসেছি নাকি, আমি তোকে মারতে এসেছি আর তুই আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট চাস? আর অন্যদিকে আমরা দেখি জ্যাকি তার বন্ধু জিনকে কল দিয়ে বলে পুলিশ আমার পিছু নিয়েছে কারণ আমি সেখান থেকে পালিয়েছি। জিন বলে তুমি তোমার মোবাইল বন্ধ করে রাখো, কারো নজরে এসো না, আমি দেখি কি করতে পারি। আর অন্যদিকে শাকাল ডংকে টেপ পেঁচিয়ে বেঁধে রাখে আর বলে আমি একটা হারামজাদাকে খুঁজছি, আমি জানি না কিভাবে ও তোদের মতো অপরাধীদের খুঁজে এবং তাদেরকে মেরে ফেলে, আমার বিশ্বাস ও তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। আর তখন ডং বলে আমি যদি আপনাকে আমার সকল সত্যটা বলে দিই আপনি কি আমাকে ছেড়ে দেবেন? তখন শাকাল বলে সত্যটা কি, তার মানে তুই লিনাকে মেরেছিস? ঠিক আছে এই কাগজে তোর কথাগুলো লেখ। তো এরপর শাকাল করে কি কাগজ ডং এর কাছে দেয়, সেই কথাগুলো লিখিয়ে যে আমি লিনাকে মেরেছি, তারপর ডংকে মেরে ফেলে। কিন্তু তখনই শাকাল আফসোস করে কামটা করলাম কি, ডং তো ভালো মতো মরার আগে লিখেও নি যে সে লিনাকে কিভাবে হত্যা করেছে, তার মানে খুন করার জন্য আমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছি। যাই হোক খুন করার পরে শাকাল করে কি ওই রুমটা খুব ভালো মতো পরিষ্কার করে যাতে ফরেন্সিক এক্সপার্ট কোনোভাবে ওকে ধরতে না পারে। আর তখন আমরা দেখি ড্যানি একজন পুলিশ অফিসার সাথে নিয়ে জ্যাকির বাসায় যাচ্ছে, আর অন্যদিকে জেমস এক পুলিশ অফিসার নিয়ে ডং এর বাসায় যায়। আর ভেতরে যাওয়ার সময় শাকাল কিন্তু জেমসের সামনে দিয়েই বিল্ডিং থেকে বের হয়। আর এদিকে জেমস যখন ড্যানির দরজা নক করে তখন ভেতর থেকে কেউ দরজা খুলে না। আর এরপর ড্যানি আর পুলিশ অফিসার যখন দরজা খুলে ভেতরে যায় দেখতে পায় ফায়ার এক্সটিংগুইজার দিয়ে মানে আগুন যে নেভায় ওইটা পুরো রুমে ছড়িয়ে দেওয়া হয়েছে কার্বন ডাইঅক্সাইড। আর এইদিকে জেমসটা কান পেতে শুনে থাকে ভেতরে কোনো কিছু লিক হয়েছে, আর তখনই সেখানে একটা বিস্ফোরণ ঘটে। শাকাল ওখানে বিস্ফোরণ করার মতো গ্যাসের লিক করে দিয়ে গিয়েছিল, আর এই কারণে জেমস আহত হয়ে যায়। আর এখানেই এপিসোড নম্বর 5 শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা এপিসোড নম্বর 6 চলে যাই। তো এপিসোড নম্বর 6 আমরা দেখি পুলিশ সেই ছেলেটিকে ধরেছে যাকে
দেখে জ্যাকির মারতে ইচ্ছা হয়েছিল, লিফটে দেখা হয়েছিল। তো পুলিশ জিজ্ঞেস করলে ছেলেটি বলে আমার জ্যাকির চেহারা একদম পছন্দ না, এর জন্য এক্সটিংগুইজার দিয়ে ওই রুমে ধোয়া ছড়িয়ে দিয়েছি যাতে ওর রুম নষ্ট হয় এবং গন্ধ হয়ে যায়। কেন ওই ছেলেটা কি আমার নামে কমপ্লেন করেছে নাকি? তখন পুলিশ অফিসার বলে শালা ওই এক মেয়েকে খুন করেছে আর তুই ওর রুমে গিয়ে সেই খুনের প্রমাণ সব লোপাট করে দিয়েছিস। আর অন্যদিকে ডিটেকটিভ ড্যানি যখন তার অসুস্থ বাবার খোঁজ নিতে যায় তখন তার কাছে জেমসের কল আসে। জেমস বলে আমি ওই বাড়ি থেকে একটা লোককে বের হয়ে যেতে দেখেছি আর সেই হয়তো রুমের ভেতরে ওই বোমটা ফিট করে রেখেছিল। আর তখন ড্যানি বলে তুমি তোমার চিকিৎসা নাও, বাকিটা আমি দেখছি। তো যাই এদিকে ড্যানি করে কি তার মায়ের কাছে তার বাবার শারীরিক অবস্থার কথা জানতে চায় আর তার বাবার অবস্থা অনেক গুরুতর ছিল। আর পরের দৃশ্যে আমরা দেখি জিন যখন রাতে তার বাসায় ফিরে তখন তার রুম অনেক অন্ধকার ছিল আর ভেতরে বসেছিল হচ্ছে শাকাল। তো শাকাল বলে ভয় পেও না, আমি এখানে। তো যাই হোক শাকাল বলে কি রুমে থাকা সকল ক্যামেরার স্পিকার খুলে ফেলেছে আর লাইট অন করার পরে জিন শাকালকে জিজ্ঞাসা করে আপনি কি ওই ডঙের বাসায় বোম ফিট করেছিলেন? তখন শাকাল বলে এই তুই না আগে আমাকে হিরো বলতি। জিন তখন বলে আপনি কোনো হিরো নন, আপনি একটা সাইকো। আর এই কথা শুনে শাকাল করে কি জিনকে মারতে শুরু করে আর বলে এসব তুই আমাকে শিখিয়েছিস যে খুনিদের শাস্তি দিতে হবে। তারপর শাকাল আরো বলে আমি তো নতুন হিরোর সাথে দেখা করতে চাই। জিন তখন বলে আমি তো নিজে ওকে খুঁজছি, ওই কই চলে গিয়েছে আমি পাচ্ছি না। আর শাকাল তখন বলে আরে আমি নিজেই তো ওকে জাস্ট হাই হ্যালো বলতে গিয়েছিলাম, কিন্তু আমি কি জানতাম আমাকে দেখে এত ভয় পেয়ে যে পালিয়ে যাবে। এখন তো এক কাজ কর, তুই ওকে খুঁজে যে কোনো ভাবে আমার সাথে একটা মিটিং ফিক্সড কর আর আমি তোর এই বইটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর এরপর শাকাল যখন সেখান থেকে বের হয়ে যাচ্ছিল তখনই জিন করে কি শাকালকে মারার চেষ্টা করে, কিন্তু জিন এখানে ভুলে গিয়েছিল যে শাকালের কাছে একটা সুপার পাওয়ার রয়েছে। সেই পাওয়ারটা হচ্ছে তাকে যদি কেউ মারতে আসে বা তাকে কেউ মারবে এটা সে আগে থেকে জানতে পারতো। আর এইদিকে আমরা দেখি জ্যাকি বসে গেম খেলছিল আর তখন পাশে বসে থাকা লোকটিকে জ্যাকের খুব মারতে ইচ্ছে হয়, কিন্তু জ্যাকি কোনো ধরনের ঝামেলা না করে সেখান থেকে বের হয়ে আসে। আর অন্যদিকে ডিটেকটিভ জেমস জিজ্ঞাসাবাদের জন্য জিনের বাসায় যাচ্ছিল আর সেখানে যাওয়ার পরে শাকালের সাথে তার দেখা হয়ে যায় আর শাকাল জিজ্ঞেস করে কি রে তুই কে? জেমস তখন বলে আমি পুলিশ। আর এই কথা শুনে শাকাল করে কি জেমসকে ধরে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় আর তারপর পুলিশ গিয়ে জিনকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসে। তবে জিন শুধুমাত্র ড্যানির সাথে কথা বলতে চায় আর কারোর সাথে কথা বলবে না, জিজ্ঞাসাবাদ করবে না। তো জিন বলে আমি রুমের ভেতরে ছিলাম, আমার রুমের বাইরে কারো ঝগড়ার শব্দ শুনতে পেয়ে আর বাইরে বেরিয়ে দেখি আপনার বন্ধু জেমস বিল্ডিং থেকে নিচে পড়ে রয়েছে। তো ড্যানি এই কথা শুনে রেগে যায় বলে সত্যটা বল নয়তো তোকে গুলি করব। আর তখন জিন ভয় পেয়ে বলে জেমসকে শাকাল বিল্ডিং থেকে ফেলে দিয়েছে। আর শাকালের নাম শুনেই ড্যানি একটু টেনশনে পড়ে যায়। আর এর পরের দৃশ্যে আমরা কলেজ পুরো দুজন ছেলে মেয়েকে দেখি আর তারা দুজন গাড়ির নিচে পড়তে পড়তে প্রায় বেঁচে যায়। তো এরপর ছেলেটি ড্রাইভারের সাথে অনেক খারাপ ব্যবহার করে আর ওই সময় ওই গাড়ির পেছনেই শাকাল বসেছিল, আই মিন ট্যাক্সিতে ও বসেছিল। তো শাকাল খুব মনোযোগ দিয়ে ছেলে আর মেয়েকে দেখতে থাকে। আর অন্যদিকে ড্যানি জিনকে বলে তুই যদি আগে থেকে আমাকে এই তথ্যটা দিতি এতক্ষণ আমি শাকালকে ধরতে পারতাম। তো এরপর জিং ড্যানিকে বলে আমি আপনাকে শাকালকে ধরতে সাহায্য করবো, কিন্তু আপনি প্রমিস করুন জ্যাকিকে আপনি কিছু করবেন না, কারণ জ্যাকি এসবের মধ্যে নেই। বাট ড্যানি তখন বলে শালা তুই নিজের চিন্তা কর, তুই কোথাও গিয়ে লুকিয়ে থাক, নিজের জীবনে চিন্তা কর। যাই হোক এরপর ড্যানি করে কি বাইরে গিয়ে পুলিশদেরকে জানায় যে জেমস শাকালকে সেখানে রেখেছিল। আর তখনই ওর বস রেগে বলে আমি যদি তোমার কথা মতো সেখানে জেমসকে না পাঠাতাম তাহলে আজকে জেমসের এই অবস্থা হতো না। আর পরের দৃশ্যে আমরা দেখি ওই কলেজ পড়ুয়া ছেলে আর মেয়েকে ধরে শাকাল একটা বিল্ডিং এর ছাদে নিয়ে গিয়েছে আর সেখানে শাকাল ছেলেটিকে মুখ থেবড়ে মেরে ফেলে। আর তারপর শাকাল বলে তোমরা নতুন জেনারেশনের পোলাপান, বড়দের না পারো সম্মান করতে, না পারো ছোটদের স্নেহ করতে। আসলে এটা তোমাদের দোষ না, দোষটা হচ্ছে তোমাদের বাবা মায়ের। ছোট থাকতেই তোমাদের এইসব আচরণ দেখে কারেন্ট নিচে যদি একটা করে থাপ্পড় বসাতো আজকে তোমরা এরকম বখাটে হতে না। আর এই মেয়ে আমি তোমাকে আজকে ছেড়ে দিচ্ছি, চেষ্টা করবে একজন ভালো কোরিয়ান নাগরিক হয়ে বেঁচে থাকার। আর এরপর শাকাল করে কি মেয়েটির কাছে একটা কলম চায়। মেয়েটি বলে আমার কাছে তো কোনো কলম নেই। শাকাল তখন বলে তুই না একটা ছাত্রী, তোর কাছে কলম নেই কেন? মেয়েটি তখন বলে কলম নেই, কিন্তু দেয়ালে আর্ট করার মতো, দেয়ালে লেখার মতো অনেক কিছু আছে। তো শাকাল বলে দেয়ালে আর্ট করার জিনিস তোর কাছে কেন থাকবে? মেয়েটি বলে আমি তো আর্টের স্টুডেন্ট। আর তখন শাকাল বলে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে গেল, তুই তো আমার চেহারা আঁকতে পারবি। মেয়েটি বলে না আমি চেহারা আর্ট করতে পারি না, আমি আপনার জন্য কোনো বিপদ হবো না, প্লিজ আমাকে মারবেন না। শাকাল তখন বলে তাহলে তো আরো সমস্যা, তুই যেহেতু আর্টও পারিস না তাহলে কেন এত দামি আর্ট স্কুলে যাস, কেন টাকা পয়সা নষ্ট করছিস? তোর তো কোনো যোগ্যতাই নেই, দক্ষতাই নেই, তোর তাহলে বেঁচে থাকার দরকার নেই। এই কথা বলে শাকাল করে ওকে মেরে ফেলে। আর এরপর রাতে যখন জ্যাকি ঘুমাচ্ছিল তখন সে টিভিতে একটা নিউজ দেখতে পায় যে একটা লোক কারো খুন করে পালিয়েছে। আর এটা সেই লোক যে কিনা জ্যাকের পাশে বসে ভিডিও গেমস খেলছিল। তো এরপর জ্যাকি তাকে খুঁজতে বের হয়। আর অন্যদিকে ড্যানি যখন তার বাবার কাছে বসেছিল তখন তার কাছে নতুন ক্যাপ্টেনের কল আসে, আই মিন মনে করে নতুন ওসির কল আসে। তো এরপর ক্যাপ্টেন ড্যানির সাথে দেখা করতে আসে আর সে শাকালকে যে কোনো ভাবে ধরতে চায়, কারণ একমাত্র ড্যানি শাকালের ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানে, কারণ শাকালের আন্ডারে ড্যানি কাজ করেছে এক সময়, মানে শাকাল একসময় ওসি ছিল, ক্যাপ্টেন ছিল। তো যাই হোক ক্যাপ্টেন বলে দেখো এবার শাকাল ভুল লোকের সাথে খেলায় নেমেছে, কারণ সে এমন একজন মেয়েকে মেরেছে যে কোরিয়ার সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যানের নাতি। আর এই কেস যদি আমরা সলভ করতে পারি আমাদের সবার প্রমোশন নিশ্চিত। তো প্লিজ তুমি আমাকে এবং তোমাকে প্রমোশন পেতে সাহায্য করো, কাল থেকেই তুমি তোমার ডিউটিতে জয়েন করো। আর পরের দৃশ্যে দেখা যায় জিং ওই কনস্ট্রাকশন কোম্পানিতে যায় যে কোম্পানির চেয়ারম্যানের ছেলেকে শাকাল মেরে ফেলেছে। আর তখন জিং এর কাছে জ্যাকির কল আসে আর কথা বলতে বলতে জিং বাইরে চলে যায়। আর তখন জ্যাকি জিজ্ঞাসা করে তুমি আমাকে এটা বলো যে শাকাল কেমন লোক, ভালো লোক না খারাপ লোক? তখন জিন করে কি শাকালের সাথে তার প্রথমবার যে দেখা হয়েছিল সেই ঘটনা মনে করে যে শাকাল একাই 4-5টা ছেলেকে মেরেছিল। তো জিন বলে ভাই তুমি প্লিজ লুকিয়ে থাকো, সামনে হওয়ার ভুলেও চিন্তা করো না,
বাকি সবকিছু আমার হাতে ছেড়ে দাও। বাট জ্যাকি বলে আমি সকালের সাথে দেখা করতে চাই। আর তখনই জিন করে ওই কনস্ট্রাকশনের যে মালিক বা চেয়ারম্যান তাকে গিয়ে বলে স্যার প্ল্যান চেঞ্জ হয়েছে। তো এর মানে কি জিন ওই চেয়ারম্যানদের সাথে যোগ দিয়েছে, হয়তো টাকার জন্য বা অন্য কোনো কারণে শাকালকে মারবে। আর ওই সময় শাকাল তার রুমে বসে লেটার পড়ছিল, আর ওই লেটার গুলো ছিল যাদের সে মেরেছে মার আগে নিজ হাতে লিখিয়ে নিয়েছে, মানে ওদের দোষ স্বীকারের পত্রগুলো। তো যাই হোক তখনই শাকালের মোবাইলে জিং এর মেসেজ আসে যে জ্যাকি তোমার সাথে দেখা করতে চায়। আর তারপর নাম্বার পাঠিয়ে দেয়। আর তারপর শাকাল করে কি জ্যাকিকে ভিডিও কল করে। আর জ্যাকিকে বলে কিরে তুই নাকি আমার সাথে দেখা করতে চাস, তুই তো দেখছি অনেক সাহসী, চলে আয় হাওয়াই ক্লাবে। আর এদিকে জিং করে কি চেয়ারম্যানের লোক নিয়ে শাকালের জন্য অপেক্ষা করছিল। জ্যাকি ও শাকালের দেওয়ার ঠিকানায় পৌঁছে যায়, কিন্তু সেখানে আগে থেকে শাকাল জ্যাকির জন্য অপেক্ষা করছিল। তো শাকাল বলে আমি শুধু এটা জানতে চাই তোর স্ট্যান্ডার্ড কি। জ্যাকি কিছুই বলে না, মানে বোঝানো হয়েছে তোর কেন মারিস মানুষদের। তখন শাকাল আবারও জিজ্ঞাসা করে আমি শুনেছি তুই নাকি আগে থেকেই জানিস কাকে মারতে হবে, তোর শরীরে নাকি সিগন্যাল দেয়। কিন্তু জ্যাকি কোনো উত্তর দেয় না, খালি শাকালকে দেখতেই থাকে। শাকাল তারপর আবার বলে তুই তো দেখছি ভালোই বোবার অভিনয় করতে পারিস। আর ওই সময়ই চেয়ারম্যানের যে গ্যাং সেখানে পৌঁছে যায়। তবে যাওয়ার আগে জিনকে বাইরে বেঁধে রেখে যায় এবং বলে পরে কি হবে তা আমরাই দেখবো। তো শাকাল জ্যাকিকে জিজ্ঞাসা করে তুই কি আসলে আগে থেকে জেনে যাস যে কে ক্রিমিনাল। জ্যাকি তখন ঘাড় নিয়ে হ্যাঁ জবাব দেয়। আর তখন শাকাল বলে তোর আমার ব্যাপারে কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারিস, জিজ্ঞেস কর। জ্যাকি তখন জিজ্ঞাসা করে আমার বই কোথায়। শাকাল তখন জবাবে বলে আমি ওই বইটা এখনো পড়িনি। আর তুই ওই মোটা ছেলেটাকে এত বিশ্বাস করিস কেন? তুই যদি কোনো ভুল করিস ওই ছেলে তোকে রেখে পালিয়ে যাবে। আমি কিন্তু এমন না রে, তুই এক কাজ কর আমার সাথে টিম আপ করে আমার সাথে কাজ কর। কিন্তু জ্যাকি তো মূলত শাকালকে এখানে মারার জন্য রেডি হয়ে বসে রয়েছে। তো যাই হোক শাকাল বলে তুই যদি আমার সাথে কাজ করিস তাহলে তোর সকল অপরাধ মাপ। দেখ এতে পৃথিবীর ভালো হবে, অপরাধ কম হবে। তাহলে আমি এখন চাই, হ্যাঁ তুই রাতে ভেবে আমাকে জানাবি যে আমরা টিম আপ করবো কিনা। তো এরপর শাকাল যখন উঠে চলে আসছিল তখন জ্যাকি উঠে করে কি শাকালের উপর হামলা করতে এগিয়ে যায়। কিন্তু শাকালের তো আমরা ক্ষমতা জানি, সে আগে থেকেই জানতে পারে মানে ওর একটা পা রয়েছে কখন ওর উপর হামলা হবে। তো তখন শাকাল উল্টো ওকে মেরে বলে মনে হচ্ছে তোর মধ্যে দায়িত্ববোধ বলতে কিছু নেই। তোকে আমি বললাম একসাথে দুনিয়া ক্লিন করে তুই আমাকে উল্টো মারতে চাস, তার মানে তোকে মেরে ফেলাই ঠিক হবে। কিন্তু তখনই এখানে চেয়ারম্যানের গ্যাং চলে আসে আর ওদেরকে আসে দেখে জ্যাকি সেখান থেকে সুযোগ বেজে বের হয়ে যায়। আর শাকাল তখন বলে এই ক্লাব বন্ধ হয়ে গিয়েছে, মালটাল এখন আর সার্ভ হবে না, কালকে এসো। বাট তখন ওই চেয়ারম্যানের লোকেরা বলে গ্যাংরা বলে আরে তোকে তো আমরা এখান থেকে তুলে নিয়ে যেতে এসেছি, তারপর তোকে কেলাবো। আর এদিকে আমরা দেখি জ্যাকি বাইরে গিয়ে দেখে জিনের হাত মুখ বাঁধা। তো জ্যাকি জিনের বাঁধন খুলে ছাড়িয়ে নেয়। আর যখন জ্যাকি চলে যাচ্ছিল তখন জিন বলে তুমি কি আমাকে আর একটাবার বিশ্বাস করতে পারো, আর একটা সুযোগ দিতে পারো। জ্যাকি তখন কান্না করতে করতে বলে আমার এইবার অনেক ভয় লাগছে। আর তখনই ভেতর থেকে জ্যাকি আর জিন অনেকগুলো গুলির শব্দ পায় আর ওরা দুজন আরো ভয় পেয়ে যায়। আর এইরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই এই পর্যন্ত আমরা 6টা এপিসোড সম্পর্কে জানলাম। কালকের ভিডিওতে, কাল বলেছি মানে কালকেই ভিডিও আসবে, কালকের ভিডিওতে আমরা বাকি 2টা পর্ব শেষ করে দেবো। দুঃখের বিষয় হচ্ছে সেভেন্স 420-তে সিরিজ এনে মজা পেলাম না। নর্মাল একটা সিনেমা এর চেয়ে অনেক বেশি ভিউ পায়। তবে তারপরেও আমরা আরো 2-1টা সিরিজ কন্টিনিউ করে দেখি কি রেজাল্ট আসে। যদি রেজাল্ট ভালো না আসে তাহলে আমরা এখানে যেটা করব কোরিয়ান সিরিজ না চালাতে পারি, রেগুলারলি কোরিয়ান যে তোমার সিনেমা আছে মনে করো খালি কোরিয়ান সিনেমা এখানে চলবে। কোরিয়ান সাইকো থ্রিলার সিনেমা, তারপরে ভূতের সিনেমা ইটিসি চলবে এখানে। আবার র্যান্ডম মাঝে মাঝে কোরিয়ান সিনেমা দেবো। মোট কথা চ্যানেলে জাস্ট কন্টেন্ট দিয়ে টিকিয়ে রাখতে হবে, যেটাই ভিউ বেশি আসবে ওটাই তো চালাতে হবে ভাই, তাই না? আবেগ দিয়ে তো আর টিকে থাকতে পারবো না। জায়গা আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।